গল্পের নাম প্রেমিক অথবা ভৃঙ্গরাজ। কলমে তানিয়া মাহি। গল্পের পঞ্চম অংশ। আমি সাবধানে যাব। তুমি মস্তিষ্ক থেকে আমাকে সরিয়ে একদিন বেঁচে দেখাও অনি। তাসরিফের কথাটা মাথায় রেখেই আমি উনাকে ছাড়া বাঁচলাম প্রায় 1 বছর। এই সময়টায় আমার সাথে সাথে উনিও এগিয়ে গিয়েছেন। উনি আমার ভাবনা পাশে রেখে কর্মক্ষেত্রে বেশ উন্নতি করেছেন। গত 4 মাসে 2বার প্রমোশন হয়েছে উনার। পদোন্নতি আল্লাহর রহমতে তরতর করে বেড়েছে। যদিও আমি নিজেও বসে নেই। আমি নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করে নিচ্ছি। অনেকের জীবনসঙ্গীর সাথে ভ্রমণের ইচ্ছে থাকলেও আমার একা ভ্রমণের ইচ্ছে ভীষণ। এখান থেকেই কাজের সূত্রে বা সূত্র ছাড়া আমার বেশ কিছু জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে। সেটা হোক ভার্চুয়াল কোনো দলের সাথে বা অফিসের সহকর্মীদের সাথে। এখানে 15টা বাচ্চাকে আমি পড়াই। বিকেল হলে তারা আমার বাসায় ছুটে আসে। পেছনের মাঠটায় হইচই শুরু করে। আমাকে দেখলে কি যে খুশি হয়। আমাকে এ জীবনে যারা প্রচণ্ড ভালোবাসে তাদের মধ্যে বাচ্চাগুলো অন্যতম। ওরা যেমন আমাকে ভালোবাসে তেমন আমিও ওদের ভালো না বেঁচে থাকতে পারি না। আমার এই দীর্ঘ সময় সব ভুলে নিজের মতো বাঁচতে পারার আনন্দটা ওরাই আমাকে বেশি করে পাইয়ে দিয়েছে। ওদের এখানে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। নিজেকে স্বার্থপর লাগছে। নিজে একটু ভালো থাকার জন্য, শুধুমাত্র একজনের সাথে ভালো থাকার জন্য অনেক অনেক শুভ্র হৃদয়ের ভালোবাসা আমাকে হারাতে হচ্ছে। ওদের এখানে রেখে যাচ্ছি আমি। গোটা 1 বছর সব ছেড়ে এখানে থেকেছি আমি। মায়ের স্মৃতি, তাসরিফের অপেক্ষা, নিজের একা জীবন সবকিছুই খেয়ালে নিয়ে বেঁচেছি। মানুষ চাইলে বোধ হয় একা জীবন কাটানো সম্ভব হয় না। ভালোবাসা পাওয়ার লোভ, ভালো থাকার লোভ পেয়ে বসে। আমারও পেয়ে বসেছে। একটু ভালোবাসা, একটু সঙ্গ, একটা বুক, একটা ভরসার কাঁধের খুব লোভ হতে শুরু করেছে। তাশরিফ এখনো আমার অপেক্ষায়। উনার সাথে আমার নিয়মিত কথা হয় না। আমাদের নিজেদেরকে কথা দেওয়া ছিল আমাদের যদি কখনো কাউকে ভীষণ মনে পড়ে খুশির খবরগুলো জানানোর জন্য মন উতলা হয় তবেই আমরা যোগাযোগ করব। আমরা নিজেদের কথা রেখেছি। তবে মেয়ে মানুষ তো, কথা বলার আগ্রহ, কাউকে নিজের অনেক অনেক কথা শোনানোর জন্য ব্যাকুল হতে হয়। মনে হয় কেউ থাকুক আমাদের দৈনিককার কথা শোনার জন্য। তবে সেক্ষেত্রে আমি আন্টিকে বেছে নিয়েছিলাম। আমার বাসার কাজের বুয়া লিপি আন্টিকে বেছে নিই। আমি আমার সব কথা উনাদের বলতাম। লিপি আন্টি তো নিয়ম করে প্রতিদিনই আমাকে বলে, এই মেয়ে এভাবে আর কতদিন? তাসরিফ আব্বারে বল তোরে নিয়ে যাইতে। তুই একবার বললেই ছুটতে ছুটতে এখানে চলে আসবে তোকে নিতে। আমি উনার কথা মানলাম। তাশরিফকে কল করলাম বিকেলে। আমি জানতাম তখন অফিস টাইম। তবুও কল করলাম। সম্ভবত ফোনটা হাতের কাছেই ছিল বিধায় রিং হওয়ার সাথে সাথে রিসিভ হলো। সবকিছু আরেকবার ভেবে মৃদু গলায় সালাম দিলাম। উনি জবাব দিতেই বললাম, ফ্রি আছেন নাকি? হুহ, আছি তো। মাত্রই ব্রেক নিয়েছি একটু। শেষ হবে কখন? কি ব্রেক? জি। তাসরিফ একটু সময় নিল। এরপর বলল, কিছু বলবে? তোমার যতক্ষণ আমাকে প্রয়োজন ততক্ষণই আমি ফ্রি। প্রয়োজন না হলে কি ব্যস্ত হয়ে যাবেন? নিজ থেকে কিছু বলবেন না? উনি সাথে সাথে জিজ্ঞেস করলেন, কতক্ষণ শুনতে পারবে? আমি থেমে গেলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, যদি বলি সারা জীবন? বলেই দেখো একবার। আমার সব কথা শুনে শেষ করতে পারবে না।
উনি যে কথাটা এতগুলো দিন শুনতে মরিয়া হয়েছিলেন সেই কথাটা আমি বলার প্রস্তুতি নিয়েই কল করেছিলাম। এতদিনে উনার অপেক্ষা, আমাকে নিয়ে ভাবনা, যত্নশীলতা সব মিলিয়ে আমি উনাকে ফিরিয়ে দেওয়ার সাহস আর করতে পারিনি। লিপি আন্টির ইতিবাচক কথায় আমি আরও বেশি করে উনার দিকে ঝুঁকে পড়েছি। আরও একবার জীবন নিয়ে ভাবার সাহস করেছি। মস্তিষ্ক বারবার সাবধান করেছে, কিন্তু মন নির্লজ্জের মতো ভালোবাসার লোভ করেছে। মস্তিষ্ক মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, উল্টো মনটাই সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমার নীরবতা উনি দীর্ঘ করতে দিলেন না। বলে উঠলেন, কিছু বলছো না যে? আমি বললাম, আমি ফিরব, ঢাকায় ফিরব। নিয়ে যাবেন? উনার গলার স্বর পরিবর্তন হল। অতঃপর বলে উঠল, আমার কাছে ফিরলে বলো, ফিরিয়ে নিন। উনি সম্ভবত উঠে দাঁড়িয়ে গেল। চকিতে বলে উঠল, তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। আমি আসছি, অনি। আমি নিশ্চুপ রইলাম। উনি শুধালেন, কখন আসব? এখনই অফিস থেকে বের হব? উনাকে বাধা দিয়ে বললাম, না না। রাতে কোনো বাস পাওয়া যাবে? অনেক সময় তো লাগবে আসতে। আমি সব ব্যবস্থা করছি। কাল আমার সাথে ফিরবে? হ্যাঁ। আম্মাকে ঢাকায় আসতে বলি? উনি রিমিদের বাসাতেই আরেকটা ফ্ল্যাটে উঠেছেন। সেটা ফ্যামিলি নিয়ে থাকার মতো ফ্ল্যাট। ফ্ল্যাটে ওঠার আগেই তাসরিফ তার ভিডিও করে আমাকেও দেখিয়েছিল। উনার আম্মা এসেও 2 বার থেকে গিয়েছেন। উনার প্রশ্নের জবাব না দিয়ে আমিই জিজ্ঞেস করে বসলাম, আমি ফিরলে কোথায় উঠব? কোনো ফ্ল্যাট খালি আছে? নাকি রিমির ওখানে থাকতে হবে? আম্মাকে আজই কল করে আসার কথা বলি। আমরা ফিরে আসার আগেই আম্মা চলে আসবে। আমার ফ্ল্যাটেই আম্মার সাথে থাকতে পারবে। কোনো সমস্যা হবে না। পরবর্তী অনেক কথাই আমার পরিষ্কারভাবে জানতে ইচ্ছে করছে। উনি সেদিকে যাচ্ছেন না দেখে নিজেই বলে ফেললাম, এরপর কি ভাবছেন? বিয়ে? কবে বর হিসেবে চাইছো আমায় বলো? উনি কিছু ভাবলেন বোধ হয়। বললেন, সময় তো তুমি বলতে পারবে না। শুধু বলো, যুদ্ধ করে মনকে রাজি করাওনি তো? আমার মুখ থেকে তাড়াতাড়ি বের হয়ে গেল, না। আমার হতে তৈরি তুমি? এই প্রশ্নের জবাব এবং নিজেকে তৈরি করতেই আমি সময় নিয়েছি গোটা 1 বছর। সুতরাং এখন সময় নেওয়ার আর প্রয়োজন বোধ করলাম না। আমি বুঝেছি উনি আমার জন্য সঠিক। যদি কখনো মনে হয় উনি আমি ছাড়াও অন্যত্র যেতে চান, তবে সব ছেড়ে ছুড়ে নির্বাসন নেব। অনি। হুম। বিয়ে করবে আমায়? বিশ্বাস করো, বিশ্বাস ভঙ্গ করব না। বউ পাগল হয়ে যাব মানুষের চোখে। আজীবন বুকের জমিনে রেখে দিব। তাসরিফের কথায় মৃদু হাসি ফুটল মুখে। স্বস্তি অনুভব করলাম। শীতল গলায় বললাম, এভাবে বললে না করা যায়? শুধু বলুন, কথা রাখবেন। কথা দিলাম, কথা রাখব। নিশ্চিন্তে কল কেটেছিলাম আমি। আমি জানি তাসরিফ আসবে। বিশ্বাস করতে ইচ্ছে করছে সে আমায় আজীবন আগলে রাখবে। উনাকে মেনে নিতে আমার মানসিকভাবে কোনো বাধা নেই। সামাজিকভাবে যতটুকু সমস্যা হতে পারে তা তাসরিফ সামলে নেবে বলে আমি আশাবাদী। আজ রাতে আমার এখানে শেষ রাতে। দীর্ঘ একটা সময় একা থাকার সমাপ্তি আজই। এরপর কারো হাতে হাত রেখে চলা হবে। কারো বুকে মাথা রেখে একটু নিশ্চিন্ত হতে পারব। বিপদে কারো ভরসার কাঁধ পাওয়া যাবে। একটা সংসারের লোভ আমার আজীবনের। তাসরিফ যেন অন্তত একজোড়া লালশাহীন চোখ আর হৃদয় উপহার দিতে পারে। বাকিটা আমি চালিয়ে নিতে পারব। তাসরিফ শুধু নারীলোভী, দেহলোভী পুরুষ না হোক। কলম ফেলল অনিন্দিতা।
ডায়েরির শেষ পৃষ্ঠা লেখায় পরিপূর্ণ হল। একলা জীবনের ভ্রমণটুকু এখানেই জায়গা করে নিল। অনিন্দিতার ডায়েরি লেখার অভ্যাস স্কুল জীবন থেকে। এই ডায়েরিটা সে কিনেছিল রাহাত আসার পর নিজেদের দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত লিখে রাখার জন্য, কিন্তু এখানে ঠাঁই পেল বিচ্ছেদ আর নতুন করে ভালোবাসা পাওয়ার গল্প। অনিন্দিতা ডায়েরি বন্ধ করে টেবিলের ওপরই রেখে দিল। ফ্ল্যাক্স থেকে 1 কাপ গরম চা ঢেলে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াল। গরম চায়ে চুমুক দিয়ে বাহিরে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনি আসুন তাসরিফ, অনিন্দিতা আপনার অপেক্ষায়। দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভাঙল অনিন্দিতার। বাহিরে থেকে লিপি আন্টির গলা শুনতে পাওয়া যাচ্ছে। বারবার অনিন্দিতাকে ডেকে যাচ্ছেন উনি। মেয়েটা বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। জানালার দিকে চোখ যেতেই বুঝল অনেক বেলা হয়ে গিয়েছে। জুতো জোড়া পরেই দরজার দিকে এগোল সে। খট করে দরজা খুলে বাহিরে তাকাতেই দেখল লিপি আন্টি দাঁড়িয়ে আছে। চোখ মুছতে মুছতে অনিন্দিতা জিজ্ঞেস করল, বেশি দেরি করে ফেলেছি আন্টি? লিপি আন্টি সাথে সাথে বলে উঠলেন, হ আম্মা, আব্বাজান তো চইলা আইছে। আব্বাজান? আব্বাজানকে? এদিক ওদিক তাকালো অনিন্দিতা। লিপি আন্টি খুব উচ্ছ্বসিত হল। আগ্রহ নিয়ে বলল, তাসরিফ আব্বাজান ছাড়া আর কে? অনিন্দিতা অবাক হল। এদিক ওদিক আবারও দেখল। কাউকে দেখতে না পেয়ে দ্রুত পায়ে বেরিয়েও এলো সে। অনিন্দিতার খোঁজাখুঁজি দেখে লিপি আন্টি বলে উঠলেন, আব্বাজান মাঠে আছে, বাচ্চাগুলার সাথে গল্প করতাছে। শহর থেইকা কি সব আনছে ওইগুলা ওদের দিচ্ছে। আমি আসছি বলেই নিচের দিকে রওয়ানা দিল অনিন্দিতা। মাঠের দিকে সোজা এগিয়ে গেল সে। তাসরিফ বাচ্চা ছেলেমেয়েগুলোর সাথে ব্যস্ত। অনিন্দিতা কাছাকাছি যেতেই বাচ্চাগুলো হই হই করে উঠল। তাদের কাণ্ডে তাসরিফ পেছনে দিকে তাকাতেই অনিন্দিতাকে দেখতে পেল। দাঁড়িয়ে গেল সে। এক পলকে চেয়ে রইল অনিন্দিতার দিকে। অনিন্দিতা সামনে এসে দাঁড়াতেই তাসরিফ বলে উঠল, কেমন আছো তুমি? অনিন্দিতা মৃদু হেসে জানাল, ভালো আছি। আপনি কখন এলেন? অনেকক্ষণ হলো এসেছি। লিপি আন্টিকে দিয়ে বাচ্চাগুলোকে ডেকে আনিয়েছি। ওদের জন্য কিছু গিফট এনেছিলাম। তাসরিফ থেমে পুনরায় বলল, ওরা তো তোমায় আর পাবে না। পাবো আমি, তাই আমার তরফ থেকে কিছু উপহার ওরা পেল। আমি কি পাবো? উনি নিজের দিকে ইশারা করে বললেন, আমাকে ছাড়া আর কিছু চাইছো? অনিন্দিতা তাসরিফের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। আজ সাহস করে চোখে চোখ রেখেই বলে উঠল, না, আপনাকে পেলেই হবে। দুজনে মিলে বাচ্চাগুলোর সাথে আরও কিছু সময় কাটালো। লিপি আন্টি রান্না শেষ করে ডাক দিতেই ওরা দুজনে বাচ্চাদের কাছে থেকে বিদায় নিয়ে বাসায় প্রবেশ করল। অনিন্দিতা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। লিপি আন্টি মজার মজার রান্না করেছে। আজকেই উনার হাতের মজাদার রান্না খাওয়ার শেষ দিন অনিন্দিতার। দুজনকে আজ নিজ হাতে পরিবেশন করে খাওয়ালো লিপি আন্টি। খাওয়াতে খাওয়াতে বেশ কয়েকবার চোখ মুছলেন উনি। 1 বছর অনিন্দিতাকে রান্না করে খাইয়েছেন তিনি। মেয়েটা কি যত্নটাই যে করত। অফিস থেকে আসার সময় মাঝে মধ্যেই লিপি আন্টি এবং তার ছেলের জন্য অনিন্দিতা বিভিন্ন খাবার, পোশাক, বিভিন্ন জিনিস এনে দিত। লিপি আন্টি বেশ বুঝতেন অনিন্দিতা ভালো মনের মেয়ে। তিনিও সবসময় অনিন্দিতার ভালো চেয়ে এসেছেন। অনিন্দিতা ঢাকা ফেরার কথা ভাবার পরপরই নিজের প্রায় সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল। আজ শুধু সেগুলো নিয়ে বেরিয়ে পড়া উচিত। অনিন্দিতা তৈরি হয়ে বের হওয়ার আগ অবধি তাসরিফের সাথে সেভাবে আর কোনো কথা হলো না। তাসরিফ অপেক্ষা করল অনিন্দিতার তৈরি হওয়া অবধি। যখন সবকিছু প্রায় শেষের দিকে তখন সে গেল গাড়ির খোঁজে। এদিকে লিপি আন্টির সাথে বিদায় পর্ব চলতে থাকলো অনিন্দিতার। সে জানালো মাঝে মধ্যে সে এখানে এসে ঘুরে যাবে।
এই বাসস্ত অফিসের কোনো না কোনো সহকর্মীর জন্যই রাখা হবে, আর লিপি আন্টিও এখানেই থাকবেন, তাই তাকে পেতে আর কষ্ট পেতে হবে না, সহজেই পেয়ে যাবে। লিপি আন্টির সাথে ফেরার আগে বেশ খানিকটা সময় কাটল। তাসরিফ গাড়ি ডেকে নিয়ে এলে এবার দুজনে বিদায় নিয়ে একসাথে বেরিয়ে পড়ল। লিপি আন্টি এবং বাচ্চাসহ কিছু প্রতিবেশী রাস্তার পাশে একভাবে দাঁড়িয়ে রইল। যতক্ষণ অবধি দেখা যায় অনিন্দিতা ততক্ষণ দেখল। মানুষগুলোকে এই অল্প দিনে অসম্ভব ভালোবেসে ফেলেছিল সে, জীবনের একটা অংশ হয়ে ধরা দিয়েছিল সে, দুই মুঠো ভরে দিয়েছিল ভালোবাসা। ভালোবাসা না পাওয়ার যে আক্ষেপ, তা এই মানুষগুলো অনেকাংশে কমিয়ে দিয়েছিল। বাস স্টপেজ থেকে বাস চলতে শুরু করল 3:30টায়। ঢাকা পৌঁছতে সম্ভবত 12টা বেজেই যাবে। গতকালই অনলাইনে টিকিট কেটে রেখেছিল অনিন্দিতা। তাসরিফের ওপর ভরসা ছিল সে আসবে। ব্যাগপত্র সব জায়গামতো রেখে তাসরিফ এবং অনিন্দিতা দুজনে পাশাপাশি সিটে বসল। অনিন্দিতা জানালার পাশের সিটে বসেছে, দৃষ্টি বাহিরে। তাসরিফ ফোনে কারো সাথে কথা বলছিল। কথা শেষ করে অনিন্দিতার দিকে তাকালো সে। মেয়েটা নির্ভাবনায় বাহিরে একমনে তাকিয়ে আছে। তাসরিফ ডাকল, শুনছ? হ্যাঁ, বলো, বলেই সাথে সাথে ঘুরে তাকালো অনিন্দিতা। তাসরিফ কিছু অন্য আভাস পেয়ে পলকহীন চেয়ে রইল। অনিন্দিতা কিছু বোঝার চেষ্টা করতেই বলে উঠল, বলুন। তাসরিফ মৃদু হেসে শুধালো, তুমি সম্বোধনটাই সঠিক ছিল না? অনিন্দিতাও এবার হেসে বলল, তাহলে তোমার সাথে আমার সব সঠিক হোক। তাসরিফ শুধালো, কিছু কথা বলে নেওয়া যাক? কোনো দ্বিধা না রেখে বলে ফেলো। বলছো? বলছি। আমার না বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে এভাবে কথা বলছো। তাহলে আপনি করে বলি? তাসরিফ দ্রুত বাধা দিয়ে বলে উঠল, না না, তুমিই ঠিক আছে। অনিন্দিতা শব্দ করে হাসল, বলল, বলো কি বলবে। আমি তোমাকে না জানিয়ে একটা কাজ করে এসেছি। অনিন্দিতা ভ্রু কুঁচকে জানতে চাইল, কি করেছ? আঙ্কেল আন্টিকে রাতে জানানোর পর আঙ্কেল নিজে আমাদের বিয়ের দায়িত্ব নিয়েছে। আঙ্কেল? হ্যাঁ, কিন্তু আমাদের বিয়ের দায়িত্ব তো কাউকে নিতে হবে না। আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নতুন সম্পর্কের সূচনা করব। আজই বিয়ে করি? বলে অনিন্দিতার চোখে চোখ রাখল তাসরিফ। অনিন্দিতা মৃদু গলায় বলল, আজ? এত তাড়াহুড়ো কেন? তোমাকে পাওয়ার অপেক্ষা শেষ করতে মরিয়া হয়ে উঠেছি আমি। তুমি জানো না আমার মধ্যে কি চলছে। 1 বছর অপেক্ষা করেছেন, আর কয়েকটা দিন পারবেন না? বলে মৃদু হাসল অনিন্দিতা। তাসরিফ আত্মবিশ্বাসের সাথে বলল, তোমার জন্য কিয়ামত অবধি আমার অপেক্ষা করতে হলে সেটাও কবুল। অনিন্দিতা কিছু বলল না, শুধু মৃদু হেসে সিটে হেলান দিয়ে পুনরায় বাহিরে তাকাল। রাত 11টার দিকে বাস থেকে গন্তব্যে পৌঁছল। অনিন্দিতা জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছে ঘণ্টাখানেক ধরে। তাসরিফ আর ডাকেনি। বাস এসে পৌঁছালে তারপর সে নড়েচড়ে বসল। মৃদু গলায় অনিন্দিতাকে ডাকল। অনিন্দিতার ঘুম ভাঙার কোনো লক্ষণ না পেয়ে তার মাথায় আলতো করে হাত রাখল সে। 2-1 বার মাথায় হাত বুলিয়ে ডাকতে নিভু নিভু চোখে তাকালো মেয়েটা। মাথা উঁচিয়ে শুধালো, তাসরিফ হাত সরিয়ে নিল। বাহিরে ইশারা করে বলল, আমরা চলে এসেছি, নামতে হবে, এসো। অনিন্দিতা এদিক ওদিক দেখে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তাসরিফের পিছু পিছু বাহিরের দিকে এগিয়ে এলো সে। তাসরিফ বাস থেকে নেমেই ঘুরে দাঁড়িয়ে অনিন্দিতার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, নেমে এসো। অনিন্দিতা হাসি হাসি মুখ করে তাসরিফের হাত ধরল। নিচে নেমে এসে বলল, এই যে হাত ধরলাম, আর কখনো ছাড়ব না। তাসরিফ অনিন্দিতার আরও একটু কাছে এসে দাঁড়াল। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, প্লিজ ছেড়ো না। আপনি না ছাড়লে আপনার হাত থেকে আমার হাত মূলত কখনো আলাদা হবে না। তাসরিফ অনিন্দিতার হাতটা শক্ত করে ধরে বলে উঠল,
শেষ অবধি সঙ্গ দিও। সামান্য এই কথোপকথনটুকু শেষে দুজনে ব্যাগগুলো নিয়ে সামনে দিকে হেঁটে চলল। রিকশা নিয়ে রওয়ানা দিল বাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যে বাড়িতেও পৌঁছে যায় তারা। অনিন্দিতা রিকশা থেকে নেমে দাঁড়ালেই তাসরিফ বলে উঠল, তুমি ভেতরে গিয়ে দাঁড়াও, আগেই ওপরে যেও না। অনিন্দিতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? আমি বলেছি তাই, শুনবে না? অনিন্দিতা সম্মতি জানিয়ে ভেতরে গিয়ে দাঁড়াল। তাসরিফ এবং দারোয়ান মিলে ব্যাগগুলো ওপরে নিয়ে গেল। ব্যাগ রেখে আসার পর্ব শেষ করে তাসরিফ অনিন্দিতার সামনে এসে দাঁড়াল। হাত ধরে বলল, চলুন। অনিন্দিতা মুখ মলিন করে বলল, একা যেতে পারতাম না আমি? শেষবারের মতো হবু বরের সাথে চলো। শেষবার? হ্যাঁ। মানে কি বলছো? আজ আমাদের বিয়ে, অনি। তাসরিফ এবং অনিন্দিতার আজ বিয়ে। তাসরিফ মিথ্যে বলেনি। বান্দরবন থেকে ফিরেই দুজনে একসাথে সোজা বাড়িওয়ালার ফ্ল্যাটে উপস্থিত হল। তাসরিফের আম্মা তহুরা বেগমও উপস্থিত হয়েছেন। ছেলে গতকালই কল করে জরুরি তলব করেছিল। সোজা জানিয়েছিল সে ঢাকা ফিরেই অনিন্দিতাকে বিয়ে করবে এবং অভিভাবক হিসেবে তার উপস্থিত থাকা বাধ্যতামূলক। অনিন্দিতার যেন কোনোভাবেই মনে না হয় যে তাসরিফের মা বিয়েতে রাজি না, তাকে পছন্দ করে না। রিমিদের ফ্ল্যাটে পৌঁছানোর পর অনিন্দিতা বুঝল, তাকে না জানিয়ে একদিনের মধ্যে অনেক আয়োজন করা হয়েছে। অনিন্দিতাকে দরজায় দেখেই ভেতর থেকে দৌড়ে এলো রিমি। মেয়েটা আজ শাড়ি পরেছে, গাঢ় সবুজ রঙের একটা শাড়ি। গায়ের ফর্সা রংটা আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। ছোট্ট মুখের বাচ্চা বাচ্চা মেয়েটাকে শাড়িতে দারুণ দেখাচ্ছে। অনিন্দিতাকে দেখেই সে হাসি হাসি মুখ করে বলল, নতুন বউ, কি অবস্থা? তাড়াতাড়ি এসো, সাজতেন হবে তো। অনিন্দিতা রিমির থুতনি ধরে ঝাঁকিয়ে বলল, বিয়ে আমার? কিন্তু বউ তো তোমাকে লাগছে। রিমি রিমি লজ্জা পাওয়ার ভান করে বলল, আমার স্যার যদি আমাকে পড়াতে না আসতো তাহলে তাসরিফ ভাইয়ার সাথেই আমার কিছুমিছু হয়ে যেত। তা তোমার স্যার কি এখনো আছে? প্রশ্ন করল অনিন্দিতা। রিমি মাথা চুলকে বলল, হ্যাঁ, উনি তো এখন আমার স্যারপ্রেমিক হয়ে গেছেন। রিমির মা রিমিকে ডাকতে ডাকতে বাহিরে আসতেই তাসরিফ অনিন্দিতাকে দেখে খুশিতে গদগদ হয়ে বললেন, তোমরা এসে গেছ, এসো এসো ভেতরে এসো। এই রিমি, যা অনিকে নিয়ে যা, ওকে সুন্দর করে সাজিয়ে দে। তুই তো ভালো সাজাতে পারিস, সুন্দর একটা লালবউ সাজিয়ে দিবি। রিমি বাধ্য মেয়ের মতো অনিন্দিতাকে নিয়ে চলে গেল। তাসরিফ রিমির বাবা মা এবং নিজের মায়ের সাথে কথাবার্তা বলে ফ্রেশ হতে একটু নিজের ফ্ল্যাটে চলে গেল। রিমি দায়িত্ব নিয়ে নিজের ফ্রেন্ডকে সাথে করে তাসরিফের রুমটা সাজিয়েছে। তাসরিফ এসে গোসল শেষ করে তৈরি হয়ে নিল। এখান থেকে তার 4 জন বন্ধুকে ডাকা হয়েছে। অফিসের 2 জন কলিগও এসেছে। মোটামুটি কিছু মানুষের উপস্থিতি ঘটেছে বিয়েতে। সবাই রিমিদের বাড়িতেই উপস্থিত হয়েছে। 2 জন এসেছে শুধু তাসরিফকে নিতে। রুমের সবকিছু গোছানো হলেও সে নিজের মতো কিছুটা গুছিয়ে নিচ্ছিল। সবকিছু ঠিকঠাক করে বের হবে তখনই 2 জন এসে সামনে দাঁড়ালো। তাসরিফ 2 বন্ধুকে দেখে বলে উঠল, কি রে তোরা? একজন হেসে বলল, তোর রেডি হওয়া দেখি হচ্ছিলই না, তাই তাড়া দিতে এলাম। তাসরিফ এবার নিজেই তাড়া দিয়ে বলল, চল চল, আমি রেডি, আমাকে তাড়া দিতে হবে না। তাসরিফ পুনরায় বলল, আমার বউটা অপেক্ষা করছে আমার জন্য, জলদি চল, বিয়ের আগেই বউ পাগলা হয়ে গেলি। বলেই তাসরিফের পিঠে মৃদু আঘাত করল একজন। জবাবে তাসরিফ বলল, বউ পাগল পুরুষই আসলো পুরুষ, অন্যরা কি নকল পুরুষ? কাপুরুষ। বলে বন্ধুদের নিয়ে রিমিদের বাসার দিকে রওনা দিল তাসরিফ। ড্রয়িং রুমে সবাই বসেছে অনেকক্ষণ যাবৎ।
তহুরা বেগম ছেলের কাছে বসেই বিভিন্ন আলাপ করছিলেন। রিমির বাবা রমজান সাহেব কাজী ডেকে এনেছেন। রিমি এবং রিমির মা রাহেলা বেগম অনিন্দিতাকে সাজাচ্ছিল। সাজগোজ কতদূর তা দেখতে তহুরা বেগম রিমির রুমে এলেন। অনিন্দিতার সাজ প্রায় শেষ। মেয়েটাকে অল্প সাজেই অসম্ভব সুন্দর দেখাচ্ছে তহুরা বেগমের চোখে। অনিন্দিতার চেহারা তার বাহ্যিক আচরণের মতোই মিষ্টি। তিনি প্রথম থেকেই অনিন্দিতাকে পছন্দ করতেন। ভাইয়ের বউ হওয়ার পরও মেয়েটার প্রতি টান কিছুতেই কমেনি, কখনো খারাপ তিনি চাইতে পারেননি। মাঝে মাঝেই ভাইয়ের ছেলের বউকে দেখতে গিয়েছেন তিনি। আজ অনিন্দিতা অতীত ভুলে, অতীত ছেড়ে তাসরিফকে বেছে নিয়েছে। তাশরিফের কতগুলো বছরের অপেক্ষা শেষ হতে শুরু করেছে। তহুরা বেগমের মনে আছে প্রথম যখন অনিন্দিতাকে তাসরিফ পছন্দ করল তখন ছেলেটা কত উচ্ছ্বাস নিয়ে মাকে বলতো, আর তার কিছু মাস পরই সবকিছু উলট পালট হয়ে গেল। অনি তাসরিফের না হয়ে রাহাতের বউ হল। নিজেরই ভাইয়ের ছেলের বউ, বাধা দিতে পারেননি তিনি। কারণ তাসরিফের ভালোবাসাটা যে ছিল একপাক্ষিক। সৃষ্টিকর্তা দেরিতে হলেও এমন একটা দিন ফিরিয়ে দিয়েছেন। তহুরা বেগম ধীর পায়ে গিয়ে অনিন্দিতার পাশে বসল। অনিন্দিতা জোরপূর্বক হাসার চেষ্টা করল। তহুরা বেগম চোখমুখে মুগ্ধতা ছড়িয়ে বলল, কি সুন্দর লাগছে মা তোকে। অনিন্দিতা লজ্জা পেল, মাথা নিচু করে নিল সাথে সাথে। রিমি বলে উঠল, সাজিয়েছে কে দেখতে হবে না? রাহেলা বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, হলো তোর? কতক্ষণ লাগবে আর? বাহিরে সবাই অপেক্ষা করছে। রিমি সব ঠিকঠাক করে অনিন্দিতাকে একবার দেখে বলল, ডান। সাজ কমপ্লিট। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রিমি অনিন্দিতাকে নিয়ে এলো। ড্রয়িং রুমেই সবাই বসেছিল। তাসরিফ বন্ধুদের সাথে কথা বলছিল, এমন সময় রিমি অনিন্দিতাকে নিয়ে হাজির হল। সামনে তাকাতেই বউ বেশে অনিন্দিতাকে দেখতে পেল তাসরিফ। পলকহীন চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। বুকটা কাঁপছে তার। এই মেয়েটার বিয়ের সাজ একমাত্র তার জন্য। তাকে ঘিরেই তার এই বেশ। তাসরিফ বুকে হাত দিয়ে ঘষতে থাকল। অনিন্দিতাকে তাসরিফের পাশেই বসানো হলো। তাসরিফ তখনও অনিন্দিতার দিকে অপলক তাকিয়ে আছে। তাসরিফের এমন কাণ্ড দেখে পাশে থেকে একজন বলে উঠল, ভাই পড়ে দেখ। এখনই এত দেখার কিছু নাই, ফুরিয়ে যাচ্ছে না তো? সব মিটিয়ে বাসায় গিয়ে পুতুলের মতো বসিয়ে রেখে দেখিস। অনিন্দিতা লজ্জা পেল। তাসরিফকে একবার দেখে মাথা নিচু করে ফেলল সে। কাজী সাহেব নিজের কাজ শুরু করলেন। তাসরিফ এবং অনিন্দিতার সাথে আলোচনা করে দেনমোহর নির্ধারণ করা হল 2,22,222 টাকা। যদিও তাসরিফ অনিন্দিতাকে বলেছিল পরিমাণ বাড়িয়ে নিতে, কিন্তু অনিন্দিতা তা করেনি। সে শুধু মজার সুরে তাসরিফকে বলেছে, বেশি কম লাগছে বুঝি? এটুকুই আমাকে বুঝিয়ে দেবেন তাড়াতাড়ি। চকলেট কিনে খাবো। দেনমোহর তোমার অধিকার। তুমি এটুকুতেই কেন সন্তুষ্ট হচ্ছ? যা লেখা হচ্ছে সেটা আজই দিতে পারবেন? তাসরিফ একটু ভেবে বলল, এটুকু সামর্থ্য আল্লাহ আমায় দিয়েছেন। তাহলে আজই পরিশোধ করুন। 5 লাখ অন্তত লিখতে বলি। অনিন্দিতা তাসরিফের দিকে তাকালো। বলল, কেন লিখতে বলবেন? এই টাকা আমায় রক্ষা করবে। আপনি কখনো আমাকে ধোঁকা দিল, এই টাকা কি আমার কষ্ট কমাতে পারবে? তাসরিফ কিছু বলল না। নীরব ভঙ্গিতে অনিন্দিতার দিকে চেয়ে রইল। অনিন্দিতাকে আরও একবার ভরসার আভাস দিতে ইচ্ছে হলো তার। মৃদু গলায় বলল, তাসরিফ তোমায় কখনো ঠকাবে না অনি। অনিন্দিতা হেসে বলল, আপনি 5 লাখের জায়গায় 10 লাখ আমার হাতে এমনিই তুলে দেবেন না হয়? আমি না করব না। অনিন্দিতার কথায় সবার মুখে হাসি ফুটল। তাসরিফ অনিন্দিতার ভাবনাকে সম্মান জানাল। যেখানে এই সময়ে মেয়ে অথবা মেয়ের পরিবার দেনমোহরে মোটা অঙ্কের টাকা দাবি করে, সেখানে অনিন্দিতা প্রথম থেকেই এটার বিরোধী। সে আরও কমাতে চেয়েছিল।
যদিও ছেলের পরিবারও কম না, সব তো চাওয়া পাওয়া মেয়ের বাবার ওপর চাপিয়ে দেয়। বিয়েটা তো সহজ হওয়া উচিত, তবেই না পৃথিবীতে সুন্দর সুন্দর সম্পর্ক, পরিবার, ভালোবাসা তৈরি হবে। সবার উপস্থিতিতে, সম্মতিতে বিয়ের কাজ এগিয়ে চলল। কবুল বলার সময় ঘনিয়ে এলো। অনিন্দিতার কবুল বলার পালা। তার শরীর কাঁপছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তাসরিফ বিড়বিড় করে বলে উঠল, অনি। অনিন্দিতা মাথা নিচু করেই তাসরিফের কণ্ঠ শুনল। মাথা তুলল না সে। তাসরিফ পুনরায় বলল, আমাকে কবুল করে নাও, আমাকে শেষ দিন অবধি তোমার করে নাও। অনিন্দিতা চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলল। কাজী সাহেবকে অনুসরণ করে ৩-৩ বার কবুল বলে নিজেকে তাসরিফের নামে লিখিয়ে নিল। তাসরিফের কবুল বলা শেষ হওয়ার সাথে সাথে বিয়ের কাজ মোনাজাতের মাধ্যমে শেষ হল। তাসরিফের হাতে 2টা খেজুর ধরিয়ে দিলেন তহুরা বেগম। রমজান সাহেব সবাইকে খেজুর বিলিয়ে দিচ্ছেন। তহুরা বেগম ছেলেকে খেজুর দিয়ে বললেন, এটা অনিকে খাইয়ে দে বাবা। তাসরিফ মায়ের দিকে তাকিয়ে হ্যাসূচক মাথা নাড়ল। অনিন্দিতার দিকে ফিরে তাকিয়েই শুকনো ঢোক গিলল সে। এই মানুষটা তার হয়ে গিয়েছে। এই দিনটার আশা তো সে ছেড়েই দিয়েছিল। তারপর আল্লাহ কিভাবে কিভাবে যেন মেয়েটাকে তার করে দিল। তাই হয়তো বলে, মানুষের ভাবনা যেখানে শেষ হয় সৃষ্টিকর্তার ভাবনা সেখানে থেকে অনেক দূর অবধি যায়। তাসরিফ অনিন্দিতার একটু গা ঘেঁষে বসল। পরবর্তীতেই একটু সামনাসামনি ঘুরে অনিন্দিতার মুখের সামনে খেজুর তুলে ধরল সে। অনিন্দিতা খেজুরে একটু কামড় দিতেই নিজেকে আর সামলে রাখতে পারল না তাসরিফ। মুহূর্তের মধ্যে অনিন্দিতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। উপস্থিত সকলে একটু অবাকই হল। অনিন্দিতা বোধ হয় তাসরিফের কাণ্ডে লজ্জা পেল, তবে তা জাহির করল না। কিছুক্ষণ পর অনিন্দিতাকে ছাড়ল তাসরিফ। ওর কপালে চুমু দিয়ে বলল, আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি তা কি তুমি বোঝো অনি? চলবে ইনশাআল্লাহ।